আবিরের রাগী চোখ দেখে ভয়ে সিটিয়ে পড়ল মেঘ। আর কিছু বলার সাহসই পেল না, কিন্তু ভেতরে ভেতরে ক্রোধে ফুঁসছে। যেখানে তার কোচিং সপ্তাহে 3-4 দিন 2-3টা হিজাব হলেই হয়ে যায়, সেখানে 24টা হিজাব নেওয়ার কোনো মানেই হয় না। কিন্তু এই কথা কিভাবে বোঝাবে হিটলারকে? আবির নিজে পছন্দ করে আরো কয়েকটা পার্টি হিজাবও নিল। মেঘ মাথা নিচু করে মনে মনে শুধু আবিরকে বকেই গেল। আবির শপিং ব্যাগগুলো হাতে নিয়ে মেঘকে বলল, চল। মেঘ মুখের উপর জিজ্ঞেস করে ফেলল। কোথায়? আবির রাগান্বিত কণ্ঠে ফের বলল। কোথায় যাব না যাব কি তোরে বলে যেতে হবে? মেঘের নিজের মাথায় নিজের গাঁটটা দিতে মন চাচ্ছে। আম্মু, বড় আম্মুকে আর বন্যাকে কথার পাল্টা ঝটপট প্রশ্ন করে অভ্যস্ত মেঘ, তাই আবিরকেও তেমনি জিজ্ঞেস করে ফেলেছে। আবিরের পেছন পেছন একটা জুয়েলার্সের দোকানে ঢুকলো মেঘ। আবির ঢুকেই একজনকে জিজ্ঞেস করলো। আজকে কি নেওয়া যাবে? লোকটা হাসি মুখে উত্তর দিলেন, জি ভাইয়া, 2 মিনিট বসুন, আমি বের করে দিচ্ছি। 2 মিনিটের মধ্যেই লোকটা পুনরায় প্রশ্ন করলেন। ভাইয়া প্যাকিং করে দিব? আবির তৎক্ষণাৎ জবাব দিল। প্যাকিং লাগবে না, রেডি হলে আমাকে দিন। লোকটা একজোড়া নূপুর আবিরের দিকে এগিয়ে দিল। মেঘ উৎসুক জনতার ন্যায় নূপুর দুটো দেখছে। অনেক মোটা আর খুব সুন্দর ডিজাইনের দুটো নূপুর। আবিরের আকস্মিক কর্মকাণ্ড দেখে মেঘ কারেন্টের খাম্বার ন্যায় স্তব্ধ হয়ে গেছে। আবিরের এক হাঁটু ফ্লোরে আর একটা পা স্বাভাবিক রেখে নিচে বসেছে, যেভাবে প্রপোজ করে অনেকটা সেভাবে। সহসা মেঘের এক পা নিজের হাঁটুর ওপর রেখে একটা নূপুর পরিয়ে দিল। এদিকে মেঘের নিঃশ্বাস বন্ধ হওয়ার অবস্থা। হৃৎপিণ্ডের কম্পনের তীব্রতা বুঝতে পেরে মনে হচ্ছে এই যাত্রায় আর বাঁচবে না। আবিরকে না করার শক্তিটুকুও হচ্ছে না। মেঘ খাম্বার মতোই স্থির, যা হওয়ার তার শরীরের ভেতর হচ্ছে, কিন্তু সঞ্চালনের মাত্রা বাড়ছে। মনে হচ্ছে এই বুঝি প্রেশার বেড়ে দ্বিগুণ হয়ে যাবে। দোপায়ে নূপুর পরিয়ে আবির চেয়ারে বসলো। মেঘের দিকে তাকিয়ে শান্ত কণ্ঠে বলল। দেখ কেমন লাগে। মেঘ তখনও নিষ্প্রলোক চোখে আবিরের দিকে তাকিয়ে আছে। আবির রাগে ফুঁসতে ফুঁসতে দাঁতে দাঁত চেপে বলল। তোকে নূপুর দেখতে বলেছে, আমাকে না। আবিরের কথায় দোকানদার জোরে হাসি শুরু করেছে। ততক্ষণে মেঘ স্বাভাবিক হলো। পরিস্থিতি বুঝতে পেরে তাড়াতাড়ি পায়ের দিকে তাকালো। সত্যি অনেক সুন্দর লাগছে। মেঘের ফর্সা পায়ে নূপুরগুলো দেখতে অন্য রকম লাগছে। মেঘ খুশিতে গদগদ হয়ে বলল। অনেক ধন্যবাদ আবির ভাই। আবির দোকানের বিল পরিশোধ করে মেঘকে নিয়ে কাছাকাছি একটা রেস্টুরেন্টে গেল। মেঘের বারবার মনে হচ্ছে এইসব কিছু স্বপ্ন। একটু পর ঘুম ভাঙবে আর সব শেষ হয়ে যাবে। রেস্টুরেন্টে বসে আবির মেঘের দিকে মেনু কার্ড এগিয়ে দিয়ে ধীর কণ্ঠে বলল। তোর যা খেতে ইচ্ছে করে অর্ডার দে। মেঘ নিজের পছন্দ মতো কাচ্চির সাথে বোরহানির কথা বলল। আবির ওয়েটারকে ডেকে দুটো কাচ্চি দিতে বলল, সাথে 2 গ্লাস বোরহানি। মেঘ উত্তেজিত কণ্ঠে জিজ্ঞেস করলো। আবির ভাই, আপনার কি কাচ্চি পছন্দ? আমার পছন্দ অপছন্দ জেনে তোর কাজ নেই। সহসা মেঘের মুখটি চুপসে গেছে। খাবার আশায় দুজন চুপচাপ খাবার খেলো। মেঘ অবশ্য খেতে খেতে কয়েকবার চোখ তুলে আবিরকে দেখছিল, কিন্তু আবিরের সেদিকে কোনো ভ্রুক্ষেপ নেই। সব কাজ শেষে আবির বাইকে উঠতে যাবে, এমন সময় মেঘ আবিরকে ডাকলো। আবির ভাই। না, কিছু না। আবির এবার সত্যি সত্যি রেগে গেল। কণ্ঠ 3 গুণ ভারী হলো। রাগান্বিত স্বরে বলতে শুরু করলো। তোকে হিজাব আর নূপুর দিয়েছে বলে খুশিতে বেশি লাভাইস না। মাথা ওড়না দিয়ে বউয়ের মতো চলাফেরা যাতে না করতে পারিস সেজন্য হিজাব দিয়েছে। আর তুই সারাক্ষণ টোটো করে কোথায় কোথায় করিস সেসব জানতে নূপুর দিয়েছে। আবিরের এমন কথা শুনে মেঘ আহম্মক বনে গেল। মনে মনে কি না কি ভাবছিল সে। আবির ভালোবেসে গিফট দিচ্ছে, আহা কি সুন্দর অনুভূতি হচ্ছিল। সবকিছু মুহূর্তেই বিলীন হয়ে যাচ্ছে। অষ্টাদশীর মনের ভেতর নবজাগ্রত অনুভূতিতে আবির সযত্নে এক বালতি পানি ঢেলে দিল। আবির কণ্ঠ খাদে নামিয়ে বলল। ওঠ। মেঘ ভয়ে ভয়ে চুপচাপ উঠে বসলো। তবে মনে মনে ঠিক করলো এবার আর আবিরকে ধরে বসবে না। আবিরের ধমকে মেঘের ভাবনার সুতা ছিল। আবির রাগান্বিত কণ্ঠে বলল। এক কথা তোকে কত করে বলতে হয় মেঘ? ধরে বস, নয়তো রাস্তায় ফেলে চলে যাব। ধমক খেয়ে মেঘের ছোট দেহ কম্পিত হয়। সহসা শক্ত হাতে আবিরের কাঁধ চেপে ধরে।
আবির আর কিছুই বলল না। বাসার সামনে পর্যন্ত এলো কিন্তু কেউ কোনো কথা বলল না। আবির বাসার সামনে বাইক থামিয়ে স্বাভাবিক কণ্ঠে বললাম। বাসায় যা। মেঘ বাইক থেকে নেমে আবিরের দিকে তাকিয়ে জিজ্ঞাসা করলো, আপনি যাবেন না? না। কোথায় যাবেন? তুই কে যে তোকে আমার সবকিছু বলে যেতে হবে? আর একবার আমার মুখের উপর প্রশ্ন করবি, সঙ্গে সঙ্গে থাপ্পড় দেব। মেঘের বুকটা চুপসে গেছে, চিবুক নামিয়েছে গলায়, পাতলা ওষ্ঠে বিড়বিড় করে বলল, হিটলার একটা। আমি হিটলার হলে তুই কি? আবির শুনে ফেলেছে ভেবেই আটকে উঠল মেঘ। আবিরের দিকে দ্বিতীয়বার তাকানোর সাহস হলো না। আবিরের থাপ্পড়ের ভয়ে ছুটে পালালো বাড়ির ভেতর। আবির নিষ্পলক চোখে অষ্টাদশীর পায়ের দিকে তাকিয়ে আছে। নূপুরের ঝনঝন শব্দ কানে লাগছে। আচমকা আবিরের ঠোঁটের কোণে এক চিলতে হাসির ঝলক দেখা গেল। মেঘ এক ছুটে বাড়ির ভেতরে ঢুকলো। সোফায় বসে গল্প করছিল মালিহা খান, হালিমা খান আর আকলিমা খান। মেঘকে ছুটতে দেখে দৃষ্টি পড়ল সেদিকে। আকলিমা খান ডেকে বললেন, মেঘ কি হয়েছে তোর? এভাবে ছুটছিস কেন? মেঘ সিঁড়ির নিচে এসে থামলো। হাঁপাচ্ছে মেয়েটা, জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে আর বারবার দরজার দিকে তাকাচ্ছে। আবির ভাই বলেছে কোথায় যাবে, তারপরও যদি কোনো কারণে বাসায় চলে আসে, এই আশঙ্কায় বারবার তাকাচ্ছে মেঘ। হালিমা খান সূক্ষ্ম নজরে মেঘের পায়ের দিকে তাকিয়ে জিজ্ঞেস করলেন, তুই নূপুর পেলি কোথায়? মেঘ এবার দরজার দিক থেকে দৃষ্টি সরিয়ে মা কাকিয়ার দিকে তাকালো। অকস্মাৎ বলে উঠল, আবির ভাই দিয়েছে। হালিমা খান, মালিহা খান আর আকলিমা খান তিনজন অবাক হয়ে চোখাচোখি করলো কিছুক্ষণ। মালিহা খান পুনরায় জিজ্ঞেস করলেন, আবির তোকে নূপুর দিয়েছে মা? মেঘ এবার স্পষ্ট দৃষ্টিতে তাকালো, একটু রাগী রাগী ভাব নিয়ে বলল, আবির ভাই দিয়েছে বড় আম্মু। তোমার ছেলে না দিলে কি তোমার ছেলের কথা বলতাম আমি? হালিমা খান কয়েক মুহূর্ত নীরব থেকে আবার বললেন, তোর মনে আছে মেঘ, আবির বিদেশে যাওয়ার 6 মাস আগে তোর নূপুরগুলো তোর থেকে আমি নিয়ে নিয়েছিলাম? হ্যাঁ আম্মু, মনে পড়েছে। ওই নূপুরগুলো কোথায়? ওইগুলো তো আমার কাছেই আছে, কিন্তু সেদিন নূপুরগুলো আমি নিজের ইচ্ছেতে নেইনি, আবিরই বলেছিল নিতে। মেঘ চমকে উঠল মায়ের কথায়, ছুটে এসে বসলো সোফায়। কি হয়েছিল বলো আম্মু, কেন নিয়েছিলে? হালিমা খান একটু ভেবেচিন্তে বললেন, তেমন কিছু না, আবির আমার কাছে এসে বলেছিল তোর পায়ের নূপুরের শব্দ নাকি ওর মাথায় ধরে। ঘুমাইলে তুই দৌড়াদৌড়ি করিস, ঝনঝন করলে ওর মাথা ব্যথা করে, পড়তে পারে না, তাই বলেছিল নূপুর খুলে রেখে দিতে। তাই আমিও আবিরের কথা মতো তোর থেকে নূপুর নিয়েছিলাম। এরপর তুইও আর কখনো চাসনি, আমিও আর তোকে দেইনি। 2-1 বছর পর মনে হয়েছিল আমার, কিন্তু বের করে দেখি সেগুলো তোর লাগবে না। এই জন্য তোর আব্বুকে বলে রাখছিলাম, তুই চাইলে তোকে যেন নূপুর বানিয়ে দেয়। তখন তো আবির ছিল না, এই জন্যই আজকে তোর পায়ে নূপুর দেখে আমরা অবাক হচ্ছিলাম। মেঘ ভাবনায় পড়ে গেল। ছোটবেলায় আবির ভাই নূপুর খুলতে বললে এখন উনি নিজের হাতে কেন পরিয়ে দিলেন? এখন কি ওনার মাথা ব্যথা ভালো হয়ে গেছে? তৎক্ষণাৎ মনে হলো আবির ভাইয়ের কথা। তাহলে কি সত্যি আমার চালচলন পর্যবেক্ষণ করতেই নূপুরগুলো দিয়েছেন, নাকি ছোটবেলার কথা ভেবে মনটা নরম হয়েছে ওনার? আকলিমা খান হাসি মুখে বলে উঠলেন, ওই সব বাদ দে, শপিং ব্যাগে কি রে মেঘ? হিজাব। কেউ আর কিচ্ছু বলল না। তারা তাদের আড্ডায় মনোযোগ দিল। মেঘও শপিং ব্যাগ নিয়ে সিঁড়িতে ওঠায় ব্যস্ত হলো। রাতে আর আবিরের সাথে মেঘের দেখা হয়নি। প্রতিদিনের মতো আজকেও সকাল 8টায় অফিসের জন্য রেডি হয়ে খেতে বসেছে আবির। মেঘ ইচ্ছে করেই আজ সেজে গুজে খেতে নামবে ভাবলো। চুল ছাড়াই সেগুলো কোমর ছাড়িয়ে পড়েছে। মাথায় পিচ্ছি বাচ্চার মতো একটি পুতুলের বেলও দিয়েছে। কালো জামা পরেছে, সাথে ম্যাচিং কালো ওড়না। ওষ্ঠদয়ে হালকা গোলাপি রঞ্জকও লাগিয়েছে। সিঁড়ি দিয়ে নামছে। আবির এক পলক তাকাতেই স্তব্ধ হয়ে রইল। মেয়েটা এমনিতেই অনেক ফর্সা, তার মধ্যে কালো জামা পরাতে অসম্ভব সুন্দর লাগছে। সাথে চুলগুলো ছাড়া থাকাতে মায়াবন বিহারীর মতো লাগছে অষ্টাদশীকে। আবির চোখ সরাতে পারছে না, অবিচলিত আঁখিতে তাকিয়ে আছে অষ্টাদশীর পানে। হঠাৎ তানভীর ডেকে উঠল। ভাইয়া তুমি কি আজ ফ্রি আছো? মনোযোগ নষ্ট হলো আবিরের। মেঘের দিক থেকে চোখ নামালো। তানভীরের দিকে না তাকিয়েই বলল, কেন?
আজ আমাদের হবু এমপির জন্মদিন। উনি তোমার কথা বলেছিলেন। তুমি দেশে আসছো জেনে খুব করে বললেন তোমাকে যেতে। কখন যেতে হবে? আচ্ছা ঠিক আছে। মেঘ এতক্ষণে টেবিলের কাছে চলে এসেছে। তিন কর্তাই যেন ঘাড় ফিরিয়ে তাকালো। সকলেই এক নজর পায়ের দিকে তাকালো, কিন্তু কেউ তেমন কথা বলল না। অবশ্য কথা বলারও কিছু নেই। মেয়েদের সাজুগুজুতে বাবা চাচারা নাক গলায় না সচরাচর, বরং তারা চায় বাড়ির মেয়েরা সবসময় হাসি খুশি থাকুক। মেঘ চেয়ার টেনে বসলো আবির ভাইয়ের বিপরীতে। এক পলক তাকালো। আবির ভাইও আজ কালো শার্ট পরেছে। আবির ভাই সবসময় সাদা অথবা কালো শার্টই পরেন। হঠাৎ কফি কালার বা আসমানি বা হালকা কোনো কালার পরেন। শুধু পাঞ্জাবির ক্ষেত্রে ব্যতিক্রম দেখা যায়। ড্রেস মিলে যাওয়াতে মেঘ মাথা নিচু করে মুচকি হাসলো। ইকবাল খান তানভীরের দিকে তাকিয়ে জিজ্ঞেস করলেন, তোদের হবু এমপি আবিরকে কিভাবে চেনে? আমি একটা প্ল্যান দিয়েছিলাম ওনাকে। প্ল্যান কার্যকর হয় খুশি হয়ে হবু এমপি আমায় বলেছিলেন, তোমার মাথায় এত প্ল্যান আসে কিভাবে? আমি তখন বলেছি, আমার বেশিরভাগ প্ল্যান ভাইয়া দেন। আমি ভাইয়াকে প্রবলেম শেয়ার করি, তারপর ভাইয়া আমায় প্ল্যান দেন। তখনই এমপি বলেছিলেন, তাহলে তোমার ভাইয়াকে নিয়ে আসো। তখন ভাইয়া বাইরে ছিলেন। আজ ওনার জন্মদিন, তাই সকালবেলা উনি নিজে আমাকে ফোন করে জিজ্ঞেস করলেন ভাইয়া আছে কিনা। আমি হ্যাঁ বলাতে উনি আমাকে বারবার বললেন ভাইয়াকে নিয়ে যেতে। ইকবালের খানের সাথে মোজাম্মেল খান এবং আলী আহমেদ খানও যেন মনোযোগ দিয়ে তানভীরের কথাগুলো শুনছিল। মোজাম্মেল খান সবসময়ই চুপচাপ থাকেন, যা সিদ্ধান্ত সকল কিছু বড় ভাইয়ের। তানভীরের এসব কথা শুনে আলী আহমেদ খান রাগে ফুঁসছেন। রাগান্বিত স্বরে বললেন, আবির, আমি কিন্তু তোমায় আগেই সাবধান করেছি, তো রাজনীতিতে তুমি জড়াবে না। আমি তো বলেছি রাজনীতি করব না। তাহলে তানভীরকে রাজনীতি নিয়ে প্ল্যান দাও কেন? রাজনীতি নিয়ে মাথা ঘামাও কেন? আর এমপির জন্মদিনে যেতে এক কথায় রাজি হলে কেন? এই বুদ্ধি। প্ল্যান ব্যবসায় লাগালে আমাদের ব্যবসাটা আরো এগোতো। গম্ভীর কণ্ঠে একটানা কথাগুলো বললেন আলী আহমেদ খান। মেঘ, মিম আর আদি চুপচাপ খাচ্ছে। বাবা চাচার কথায় কোনো মনোযোগ নেই তাদের। মেঘ খাচ্ছে আর মিটিমিটি হাসছে, আবার একটু পর পর আবির ভাইয়ের দিকে পিটপিট করে তাকাচ্ছে। আলী আহমেদ খানের কথায় আবির খাবারের প্লেট থেকে চোখ তুলে তাকালো। রাশভারী কণ্ঠে বলা শুরু করলো, তোমাদের কয়েক বছর যাবৎ একটাই সমস্যা, তানভীর কেন রাজনীতি করে। মেন কথা তোমরা রাজনীতি পছন্দ করো না, কিন্তু আমি মন থেকে চাই তানভীর রাজনীতি করুক, এবং সেটা মাঝপথে ছাড়ার জন্য না, সভাপতি এমপি মন্ত্রী পদে পদে নিজের সাফল্য বয়ে আনুক। এবং আমার বিশ্বাস আমার ভাই সফল হবে ইনশাল্লাহ। প্রতিটা বিষয়ে আমরা নিজেরা যখন ভাবি তখন একতরফা ভাবি। মনে হয় আমি যে ভাবছি সেটাই ঠিক, এটা করলেই পারফেক্ট হবে, কিন্তু সব দিক থেকে সেটা পারফেক্ট নাও হতে পারে। তাই তানভীর পরিস্থিতি বুঝে নিজে যা ভাবে সেটা আমায় জানায়। যদি ভাবনা ঠিক থাকে তাহলে আমি বলি ঠিক আছে, নয় আমি সাজেশন দিই এটা এভাবে না ওভাবে করো, এতটুকুই। এই কথাগুলো তানভীর চাইলে আমায় না বলে তাদের কমিটির লোকজনকে বলতে পারত, কিন্তু তানভীরের যেহেতু ইচ্ছে সভাপতি হওয়ার, তার প্ল্যান সভাপতি জানলে সে কাজ করবে, তখন তানভীরের নাম থাকবে না। এই জন্য তানভীর আমায় শেয়ার করে। আরেকটা বিষয় হলো ব্যবসা। আমি ব্যবসায় ঢুকেছি মাত্র 1 সপ্তাহ হলো। আমি সবকিছু বুঝে নেই ঠিক মতো, তারপর দেখো ব্যবসায় মনোযোগ দিতে পারি কিনা। এমপির জন্মদিনে যেতে রাজি হওয়ারও কারণ আছে। এবার বাবা চাচাদের দিকে এক পলক তাকিয়ে চোখ নামিয়ে বলা শুরু করলো, তোমরা এখন নামি দামি ব্যবসায়ী। এক সময় তোমাদের ব্যবসা অনেক ছোট ছিল, অনেক ঝামেলা পথে হয়েছে তোমাদের। তখন আমি ছোট ছিলাম, তবুও যতটা সম্ভব বুঝেছি। বর্তমানে আমি নতুন ব্যবসা শুরু করতে চাচ্ছি। আমরা কাগজপত্র নিয়ে অনেক জায়গায় দৌড়াদৌড়ি করতে হবে। অনেক বিত্তমন্দির সঙ্গে ব্যবসার দিক থেকে টক্কর লাগবে। শুধু টাকা থাকলে সবকিছু করা সম্ভব হয় না, সাথে পাওয়ার প্রয়োজন হয়। অনেক সময় পুলিশের থেকেও রাজনৈতিক পাওয়ার বেশি কাজে লাগে। আইনিভাবে যে বিষয় সমাধান করতে মাসের পর মাস লেগে যায়, সেটা বড় বড় নেতাদের একটা কলই সলভ হয়ে যায়। তানভীরের যেহেতু রাজনীতিতে আগ্রহ আছে, তাহলে সে মনোযোগ দিয়ে রাজনীতি করুক, আমি ব্যবসা সামলাই। তানভীর ভালো অবস্থানে থাকলে আর আমি মোটামুটি পরিচিত থাকলে আমাদের যে কোনো প্রয়োজনে আশেপাশে মানুষের সাহায্য পাবো। এতগুলো কথা বলে এবার আবির থামলো। মেঘ হাঁ করে তাকিয়ে আছে আবির ভাইয়ের দিকে আর ভাবছে কি দূরদর্শী চিন্তা ভাবনা আবির ভাইয়ের। মেঘ মনে মনে নিজেকে বাহবা দিচ্ছে।
আবির ভাইয়ের জন্য হিটলার নামটা একদম ঠিকঠাক। আলী আহমেদ খান, মোজাম্মেল খান এবং ইকবাল খান তিনজনই অবাক চোখে তাকিয়ে আছে। ইকবাল খান সহসা বলে উঠলেন, দেখেছো ভাইয়া, আবিরের চিন্তা ভাবনা কত দূর। আগে থেকেই ভেবে চিনতে মাঠে নেমেছে। তুমি খামোখা চিন্তা করো ওর জন্য, দেখবে আমাদের ব্যবসাতে খুব শীঘ্রই পরিবর্তন আসবে ইনশাআল্লাহ। আলী আহমেদ খান আর কথা খুঁজে পেলেন না, খাওয়া শেষ করে উঠে গেলেন। মোজাম্মেল খান তানভীরের দিকে তাকিয়ে বললেন, আমাদের মান না রাখ, আবিরের মান অন্তত রাখিস। আমি সর্বোচ্চ চেষ্টা করব ভাইয়াকে সব দিক থেকে সাহায্য করার। সকলেই নীরব। এতক্ষণে মোটামুটি সবার খাওয়া শেষ, সবাই সবার মতো উঠে যাচ্ছে। আবিরের খাওয়া শেষ হতেই যেই না উঠতে যাবে, নজর পড়ল অষ্টাদশীর পানে। কাজল পরিহিতা, টানা টানা চোখ, গভীর দৃষ্টিতে তাকিয়ে আছে আবিরের দিকে। আবির টেনে হিঁচড়ে দৃষ্টি সংযত করলো, হালকা করে কাশি দিল। মেঘ এখনো বিভোরে তাকিয়ে আছে। আবির এবার দাঁড়াতে দাঁড়াতে বলল, মুখটা বন্ধ কর মেঘ, মাছি ঢুকবে মুখে। মেঘ নড়ে চড়ে বসলো। আবির ততক্ষণে বেসিনে চলে গেছে হাত ধুতে। মেঘ নিজের মাথার নিচে গাঁটটা দিল। ছি, আবির ভাই কি ভাবলো? যতই মন শক্ত করি, আহম্মকের মতো আবির ভাইয়ের দিকে তাকিয়ে থাকবো না ভাবি, ততই যেন আবির ভাইয়ের কাছে বেকুব সাজতেছি। সেই যে মাথা নিচু করে খাচ্ছে আর মনে মনে নিজেকে বকতে ব্যস্ত। আবির ভাই কখন ব্যাগ নিয়ে বেরিয়ে গেছেন সেদিকেও নজর নেই মেঘের। খাওয়া শেষ করে রুমে গিয়ে পড়তে বসেছে। আজ কোচিং প্রাইভেট নেই, তাই 3টে পর্যন্ত টানা পড়াশোনা করেছে। তারপর গোসল করে খেতে এসেছে। বিকেল হয়ে গেছে, তাই কাকিয়া আর বড় আম্মু ঘুমাচ্ছেন। হালিমা খানও শুয়েছিলেন। মেঘের সিঁড়িতে নামার সময় নুপুরের শব্দে বেরিয়ে এসে খাবার দিলেন মেঘকে। মেঘ চুপচাপ খাবার খাচ্ছে। হালিমা খান পাশে চেয়ারে বসে শান্ত কণ্ঠে মেয়েকে জিজ্ঞেস করলেন, পড়াশোনা ঠিকমতো করছিস তো মা? মেঘ ওপর নিচ মাথা নাড়ল শুধু। আর তো কয়েকটা দিন, এরপরে তো রেজাল্ট দিয়ে দিবে, তারপর তো ভর্তি পরীক্ষা, যুদ্ধ শুরু হয়ে যাবে। মেঘ চুপচাপ খাওয়া শেষ করে সোফায় বসে টিভি দেখছিল। হালিমা খান সব গুছিয়ে মেয়ের পাশে বসলেন। মেঘ কিছুক্ষণ পর মায়ের ওড়ুর ওপর মাথা রেখে শুয়ে পড়ল। হালিমা খানও সযত্নে মেয়ের মাথায় হাত বুলিয়ে দিচ্ছেন। বিকেলে গোসল করাতে চুলগুলো এখনো ভেজা। হালিমা খান একটু রাগে রাগে বললেন, সারাদিন বাসায় থেকেও বিকেলে গোসল করিস কেন? ঠিকমতো না খেলে, ঠিকমতো গোসল না করলে অসুস্থ হয়ে পড়বি, তখন তো পড়তেই পারবি না। মেঘ চুপচাপ মায়ের হাঁটু আঁকড়ে শুয়ে আছে। ততক্ষণে 5টা বেজে গেছে। আবির আজ একটু তাড়াতাড়ি চলে এসেছে অফিস থেকে। 6টায় এমপির জন্মদিনের অনুষ্ঠানে যেতে হবে। বাড়িতে ঢুকে চুপচাপ সিঁড়ির দিকে যাচ্ছে। পায়ের শব্দে হালিমা খান তাকিয়ে দেখলেন আবির। এত তাড়াতাড়ি চলে এলি যে, কফি দিব তোকে? আবিরের দৃষ্টি পড়ে সোফায়। হালিমা খানের উড়ুতে শোয়া মেঘকে দেখে বুকের ভেতর ছ্যাদ করে ওঠে আবিরের। মায়ের কথা শুনে মেঘও ঘাড় ঘুরিয়ে তাকায়। চোখ পড়ে সিঁড়ির কাছে আবির ভাইয়ের দিকে। সঙ্গে সঙ্গে সোজা হয়ে উঠে বসলো। আবির তৎক্ষণাৎ তড়িৎ গতিতে মেঘের কাছে আসে। ভয়ার্থ কণ্ঠে বলে, কি হয়েছে তোর? বলতে বলতে কপালে, গালে, গলায় হাত রাখলো একবার। আবির ভাইয়ের উষ্ণ হাতের ছোঁয়ায় কেঁপে উঠল অষ্টাদশী। আবির হাত সরিয়ে উত্তেজিত কণ্ঠে পুনরায় প্রশ্ন করলো, শরীর খারাপ লাগছে? মাথা ব্যথা করছে? মেঘ যেন বিস্ময়কর দৃষ্টিতে তাকিয়ে আছে আবির ভাইয়ের অভিমুখে। আবির ভাইয়ের কপালে ঘামে চিকচিক করছে। হালিমা খান অভিযোগের স্বরে বললেন, আরে দেখ না, সারাদিন বাসায় থেকে অসময়ে গোসল করে, এত লম্বা চুল শুকাতে তো সময় লাগে নাকি? নিজের কোনো যত্ন নেয় না, কিছু না। আবির সহসা বলে উঠল, মামুনি, একটু কফি দিবা প্লিজ? তুই বস একটু, এখনই নিয়ে আসছি। হালিমা খান উঠে রান্নাঘরে গেলেন। আবির ঘুরে গিয়ে হালিমা খানের জায়গায় বসলেন। মেঘ নিচের দিকে চেয়ে ঠোঁট কামড়ে ধরে বসে আছে। শীর্ণ বক্ষ ধরফর করছে অষ্টাদশীর। আবির ক্ষুদ্র চোখে তাকিয়ে আছে অষ্টাদশীর পানে। নিরুদ্যম কণ্ঠে শুধালো, কি হয়েছে তোর? মন খারাপ? মেঘের দুনিয়া ঘুরছে। মনের ভেতর টালমাটাল অবস্থা। হৃৎপিণ্ড ঘুরছে, হৃৎপিণ্ড ছুটছে দিক বিদিক। কিছু সেকেন্ড পর কোনো রকমে এপাশ ওপাশ মাথা নাড়ালো। আবির একটু চুপ থেকে গম্ভীর কণ্ঠে বলল, কেউ বকেছে তোকে?
কেউ বকেনি। আবির এবার দীর্ঘশ্বাস ফেলল, বেশ ঠান্ডা কণ্ঠে বলল। তাকা আমার দিকে। মেঘ এবার দ্বিতীয় দফায় ধাক্কা খেলো। মেঘ নড়ে উঠল, কাপা কাপা চোখে তাকালো আবির ভাইয়ের চোখের দিকে। আবির ভাইয়ের শীতল চাহনিতে অষ্টাদশীর মনে ঝড় শুরু হয়েছে। সাগরের গভীরতার ন্যায় চোখের দিকে বেশিক্ষণ তাকিয়ে থাকা সম্ভব হলো না মেঘের। চটজলদি মাথা নিচু করে ফেলল। আবির তখনও তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে অষ্টাদশীর দিকে। আবির কিছুটা ভেবে শক্ত কণ্ঠে বলল, মেঘ, আমি এবারে সিঙ্গেল একটা মানুষের মুখে তোর নামে অভিযোগ শুনতে চাই না। মেঘের অভিব্যক্তি বোঝা গেল না, চিবুক গলায় নেমেছে। নিজের মনের উথাল পাথাল পরিস্থিতি সামলাতে ব্যস্ত অষ্টাদশী। আবির কপাল গোটায়। হঠাৎই পল্লব ফেলে দীর্ঘশ্বাস ছেড়ে শক্ত চাহনিতে মেঘের দিকে তাকায়। কাল থেকে বিকেলে কোচিংয়ে যাবে। ওনাদের 3টায় ব্যাচ আছে। প্রতিদিন 11টায় গোসল করবে। একটার পর নামাজ পড়ে খেয়ে প্রাইভেটে যাবে। তারপর কোচিং শেষ করে বাসায় আসবে। আমি কোচিংয়ে কথা বলে নেব। এতক্ষণে হালিমা খান কফি নিয়ে হাজির হলেন। আবির স্বাভাবিক কণ্ঠে বলল, মামুনি, মেঘ কাল থেকে 11টায় গোসল করবে আর বিকেলে কোচিং যাবে। ওর গোসলের টাইম যদি 1 মিনিট এদিক সেদিক হয়, তুমি সঙ্গে সঙ্গে আমায় কল করবা। এতটুকু বলেই কফির কাপ নিয়ে সিঁড়ি দিয়ে ধপধপ করে ওপরে চলে গেল। মেঘের হৃৎপিণ্ড দুভাগ হয়ে গেল আবির ভাইয়ের কথায়। এতদিন মনের ভেতর শুধু তুফান চালিয়েছে এই লোকটা, এখন মেঘের জীবনেও তুফান চালাচ্ছেন। বন্যা তো 10টার ব্যাচে যাবে, মেঘ একা একা বিকালে পড়তে যাবে। ওখানে তো কাউরে চেনে না, ভাবতেই আহত হলো মনটা। ঠাই সোফায় হেলান দিয়ে বসে আছে মেঘ। হালিমা খান মেঘকে 1 কাপ কফি এনে দিলেন। মেঘ কিছুটা স্বাভাবিক হয়ে কফি খাওয়ায় মনোযোগ দিল। কিছুক্ষণ পর মেঘ সিঁড়ি দিয়ে উঠছে রুমে যাওয়ার উদ্দেশ্যে। তখনই সিঁড়ি দিয়ে ব্যস্ত পায়ে নামছে আবির ভাই। এমপির জন্মদিনের অনুষ্ঠানে যাওয়ার জন্যে রেডি হয়েছেন। খয়েরি রঙের শার্ট কনুই পর্যন্ত হাতা ভাঁজ করা, কালো প্যান্ট দিয়ে ইন করা, নতুন শো জুতা, চোখে নতুন একটা সানগ্লাস, চুলগুলো খুব সুন্দর করে স্টাইল করা। এক পলক তাকাতেই মেঘ থমকে দাঁড়ালো সিঁড়িতে। আবির ভাইয়ের এক হাত পকেটে, অন্য হাতের আঙ্গুলে বাইকের চাবি ঘোরাতে ঘোরাতে মেঘের পাশ কেটে নেমে গেলেন। মেঘ ওখানেই দাঁড়িয়ে পড়েছে। বডি স্প্রের তীব্র গন্ধে ঘাড় ঘুরিয়ে তাকালো আবির ভাইয়ের দিকে। যতক্ষণ দেখা গেল ততক্ষণ স্থির দৃষ্টিতে তাকিয়ে রইল। বিড়বিড় করে বলল, ওনার যন্ত্রণায় আমাকে পাবনায় যেতে হবে মনে হচ্ছে। কিছুক্ষণ পর মেঘ রুমে চলে গেল। তানভীর সারা দিনেও বাসায় ফিরতে পারেনি। সেই যে সকালে বের হয়েছিল, সারাদিন নির্বাচনের কাজে ব্যস্ত। বিকেলে বাহিরেই খেয়েছে। তারপর থেকে জন্মদিনের অনুষ্ঠানের কাজে ব্যস্ত। কোথায় কি রাখবে, কিভাবে করবে, সভাপতি, সাধারণ সদস্য সকলেই ব্যস্ত। অনুষ্ঠান শুরু হওয়ার পর্যায়ে আবির উপস্থিত হলো। আবিরকে দেখে তানভীর ছুটে এসেছে। পরিচয় করিয়ে দিয়েছেন হবু এমপির সাথে। হ্যান্ডশেক করে মত বিনিময় শুরু করলেন দুজনে। অনুষ্ঠান ভালোই শেষ হলো। বেশ কিছু ছবিও তোলা হয়েছে এমপির ফ্যামিলির সাথে। আবির, তানভীর এমপির দুপাশে দাঁড়িয়ে। কেক খাওয়ানো সহ আরো অনেক ছবি তোলা হয়েছে। সেখানে থেকে 4টে ছবি আবির ফেসবুকে আপলোড করেছে, সাথে জন্মদিনের ক্যাপশন দিয়ে। অনুষ্ঠান শেষে তানভীর বলল, ভাইয়া, তুমি কি আমাকে বাইকে লিফট দিবে নাকি আমি রিক্সা করে বাড়ি যাব? আজ থেকে যেতে পারবে, সমস্যা নেই। তানভীর খুশিতে আত্মহারা হয়ে গেছে। 10 দিনের মাথায় ভাইয়ের বাইকে ওঠার অনুমতি পেল। বাইক চালাতে চালাতে আবির গম্ভীর কণ্ঠে তানভীরকে বলল, তোর কাছে মেঘের বান্ধবীর নাম্বার আছে? হ্যাঁ আছে। কেন ভাইয়া? তুই তাকে কল দিয়ে বলিস কাল থেকে যেন 3টায় কোচিংয়ে যায়। মেঘের ব্যাচ টাইম চেঞ্জ করে দিয়েছে, সাথে তারটাও। কোচিংয়ের লোকের সাথে কথা বলেছে। মেঘের একা একা বিকেলে ভাল লাগবে না। আবার কোনো সমস্যা হয়েছে ভাইয়া? তোর বোন ঠিক মতো খায় না, গোসল করে না, পড়ে না, কত অভিযোগ শুনতে হয়। এই জন্য টাইম পাল্টে দিয়েছে, সাথে ওকেও ওয়ার্নিং দিয়েছে। তানভীর আর কিছু বলল না। চুপচাপ 2 ভাই বাসায় ঢুকে যে যার মতো করে চলে গেল। রাত তখন 10:30+। তানভীর ফোন থেকে বন্যা নামে সেভ করা একটা নাম্বারে কল দিল। দুবেলা দেওয়ার পর রিসিভ হলো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কে বলছেন? আমি মেঘের ভাই। বন্যা একটু ভয়ে ভয়ে বলল। আবির ভাইয়া? তানভীরের কিছুটা রাগ হলো, অকস্মাৎ বলে উঠল,
ভাইয়া তোমাকে কল দেবে কেন? ভাইয়ার কি খেয়ে কোনো কাজ নেই যে তোমাকে কল দিবে? ভাইয়া তোমাকে জীবনেও কল দেবে না। শুধু তোমাকে কেন, কোনো মেয়েকেই কল দেবে না। তানভীর ভাইয়া? হ্যাঁ। কোনো দরকার ভাইয়া? শোনো, তুমি কাল থেকে 2টার ব্যাচে প্রাইভেট পড়বে আর 3টার ব্যাচে কোচিং করবে। মেঘও বিকালে কোচিং করবে, এটা জানানোর জন্য কল দিয়েছি। ভুল করে আবার সকালে চলে যেও না। আল্লাহ হাফেজ। এতটুকু বলেই কল কেটে দিল তানভীর। বন্যা খাটের ওপর টাস্কি খেয়ে বসে পড়ল, কিছু ভাবতে পারছে না। কিছুক্ষণ স্থির থেকে তাড়াতাড়ি কল করলো মেঘকে। একবার বাজতেই কল রিসিভ করে নেয়। এই পাকুল, তোর কি হয়েছে রে? কাল থেকে এতবার কল দিচ্ছি, কোনো খবরই তোর? সেই যে আবির ভাইয়ের সাথে বাইকে গেলি, কি হলো তাও বলি না। কি অঘটন ঘটাইছিস তুই? আমি অঘটন ঘটাইনি, আবির ভাই অঘটন ঘটিয়েছে। উনি আমার মনের ভিতর ঢুকে আমার জীবনের 14টা বাজিয়ে দিয়েছে। আমার খাওয়া, গোসল, ঘুম সব কিছু নাজেহাল অবস্থা করে ফেলেছে। ওনাকে যতবার দেখছি ততবারই ভেঙে চুরে যাচ্ছি আমি। বারবার নতুন করে ক্রাশ খাই। কি করব বল? রাত বিরাতে নেশা করা ছেড়ে ঘুমা বাই। এই জন্য কল দিয়েছিল তা জানতেই পারলো না। মেঘের এসব হাবিজাবি কথা শুনতে আর এখন একটুও ভালো লাগছে না। কোথায় সিরিয়াস মুডে কল দিল মেঘকে। মেঘ যেন ঘোরেই পড়ে আছে। মেঘ আর কল ব্যাক করলো না। মেঘ ফেসবুকে ঢুকলো। ঢুকতেই সামনে আসলো আবির ভাইয়ের 3 ঘন্টা আগে করা পোস্ট। ছবিগুলো খুব ভালো করে দেখছে মেঘ। টেনে টেনে বড় করে আবির ভাইয়াকে মনোযোগ দিয়ে দেখছে। হঠাৎই একটা ছবি দেখে মেঘের দৃষ্টি স্থির হলো। আবির ভাইয়ের পাশে কড়া নীল রঙের একটা গাউন পরা মেয়ে। দেখেই মনে হচ্ছে শরীরে বড়লোক ভাব আছে একটা। মেঘের পায়ের রক্ত চরচর করে মাথায় উঠছে। ওই মেয়ে কে, আর আবির ভাইয়ের পাশে ওই মেয়ে কি করে? কমেন্টস চেক করতে গেল মেঘ। অনেকগুলো কমেন্টের ভিড়ে ওই নীল জামা পরিহিতার একটা আইডি চোখে পড়ল। আবির ভাইদের ছবিতে কমেন্ট করেছে, আপনি অসম্ভব কিউট। ইচ্ছে করছিল আপনাকে সব সময়ের জন্য রেখে দিই। ইচ্ছে হলে বেড়াতে আসবেন, আর সম্ভব হলে ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করবেন। রাগের শরীর ঘামছে মেঘের। শোয়া থেকে উঠে বসলো। কমেন্টটাতে অ্যাংরি রিয়াক্ট দিয়ে মেঘের আইডিতে ঢুকলো। প্রোফাইল পিকটা 2 ঘন্টা আগেই আপলোড করা। কভার ফটোতে হবু এমপির সাথে ছবি। ক্যাপশন, বাবা মেয়ে। মেঘের বুঝতে বাকি নেই এটা এমপির মেয়ে। একটা প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে পড়ে। মেঘ রাগে ফুসফুস করছে। আবারও আবির ভাইয়ের আইডিতে ঢুকলো মেঘ। জাস্ট নাও একটা পোস্ট করেছেন আবির ভাই, তেরি নজর নে কে क्या कर दिया। সাথে রাতের শহরে বাইকে বসে একটা ছবি শেয়ার করলেন। মেঘ মনোযোগ দিয়ে ক্যাপশন বোঝার চেষ্টা করছে। তার মানে আবির ভাই ওই মেয়ের প্রেমে পড়ে গেছে। ভাবতেই নেত্রযুগল থেকে 2 ফোঁটা পানি গড়িয়ে পড়ল। আবারও সেই কমেন্টটা খুঁজতে গেল মেঘ। কি এমন সুন্দর মেয়েটা দেখতে হচ্ছে তো। কিন্তু পোস্টের সব কমেন্ট ঘেটেও মেয়ের কমেন্ট পেল না। তার মানে আবির ভাই ডিলিট করে ফেলছে। কিন্তু ওই মেয়েকে কি অ্যাকসেপ্ট করে ফেললো? তারপর দীর্ঘশ্বাস ফেলে নিজেকে নিজের সান্ত্বনা দিতে লাগলো। আবির ভাই তো শুধুই আমার ক্রাশ। ক্রাশ তো কণিকের। উনিও তো কিছুদিন পর বিয়ে করবেন, তখন তো আমাকে মেনে নিতেই হবে। আমার তো সাহসে কুলাবে না আবির ভাইকে কিছু বলার। মায়ের খাওয়ার থেকে চুপ থাকি সেই ভালো। এদিকে আবির বাসায় ফিরে ফ্রেশ হয়ে শুয়ে আছে। একটা ছবি জুম করে শুধু চোখগুলোর দিকে তাকিয়ে আছে আর বিড়বিড় করে গাইছে, मैंने जब देखा था तुझको रात भी वो याद है मुझको तारे गिनते गिनते सो गया दिल मेरा धड़का था किसके कुछ कहा था तूने हंस के मैं उसी पल तेरा हो गया। প্রতিদিনের মতো আজও খাবার টেবিলে একসাথে খেতে বসেছে সকলে। কিন্তু মেঘের মাথায় আজ অন্য প্ল্যান ঘুরছে। সবার খাওয়া মোটামুটি শেষ। মেঘ ইচ্ছে করেই অল্প অল্প খাচ্ছে। এদিকে মোবাইলে কি যেন চেক করছিল আবির। মোবাইল চেক করে করেই খাচ্ছিল। আবিরের খাওয়া শেষ, তাই মোবাইল টেবিলের ওপর একপাশে রেখে হাত ধুতে উঠে পড়ে। 3-4 কদম যেতেই মেঘ হাত বাড়িয়ে আবির ভাইয়ের মোবাইল হাতে নেয়। তাড়াহুড়োতে হয়তো পাওয়ার বাটনে চাপ দিতে ভুলে গেছে আবির ভাই। হোম পেজ ভেসে আছে। এখানে 2টা হাতের ছবি, একটা বড় হাতের ওপর একটা পিচ্ছি হাত। মেঘ 1 সেকেন্ড তাকালো ছবিটার দিকে, কিন্তু এখন ছবি নিয়ে গবেষণা করার সময় না। তাই মেঘ তাড়াতাড়ি ফেসবুকে ঢুকলো। ফ্রেন্ড রিকোয়েস্ট অপশনে ঢুকতেই চোখে পড়ল কত ছেলে মেয়ের আইডি। সে খুঁজতে লাগলো গত রাতের নীল জামা পরিহিতাকে।
একটু নিচে যেতেই পেয়ে গেল প্রত্যাশিত ব্যক্তির আইডি। 1 সেকেন্ড না ভেবে ব্লক করে দিল তাকে। তাড়াতাড়ি ফেসবুক থেকে বের হয়ে ফোন রেখে দিল আগের জায়গায়। এবার মেঘ দীর্ঘশ্বাস ফেলল। মনে খুব শান্তি লাগছে এখন। আবির ভাই টেবিলের কাছে এসে মোবাইল নিতে নিতে মেঘের দিকে তাকালো, নিরুদ্বেগ কণ্ঠে বলল, যতক্ষণ সময় খাবার টেবিলে বসে থাকিস ততক্ষণ যদি তুই খাইতে তাহলে আজ অঙ্কের মতো থাকতি না। মোবাইল আর ব্যাগ নিয়ে অফিসের জন্য বেরিয়ে গেলেন। এদিকে মেঘ মুচকি হেসে বিড়বিড় করে বলল, আমি তো আপনার জন্যই বসে থাকি। আমি খাবার খেয়ে রুমে যেতে যেতে আপনি বাইক নিয়ে চলে যান, দেখতেই পারি না, তাই তো বাধ্য হয়ে এখন টেবিলে বসে থাকি। আবির ভাইয়ের কথা মতো মেঘ 11টার মধ্যে গোসল করেছে আজ। যথাসময়ে রেডি হয়ে রওনা দিল টিউশনির উদ্দেশ্যে। মনটা ভীষণ খারাপ। আজ থেকে একা একা টিউশন আর কোচিংয়ে পড়তে হবে, এটা ভেবেই মন ভাঙছে বারবার। টিউশনে ঢুকতেই বন্যা ডাকলো। মেঘ, এখানে আয়। মেঘ চোখ গোল গোল করে অবাক চোখে তাকালো, ছুটে গেল বন্যার কাছে। তুই এই সময় টিউশনে কেন? আগের বেঁচে পড়িসনি? কিভাবে পড়বো? তোর বেস্ট হয়েছি, তোর ভোগান্তি তো আমাকে ভুগতেই হবে। মানে? গতকাল রাতে তানভীর ভাইয়া কল দিয়েছিল আমায়, বললো তোর সাথে আমারও টাইম পাল্টিয়ে দিয়েছে, আজ থেকে যেন বিকালে আসি। তাহলে তুই জানাসনি কেন আমায়? আমি পুরো রাস্তা মন খারাপ করে এসেছি একা একা পড়তে হবে বলে। তোকে কিভাবে জানাবো? তুই তো আবির ভাইয়ের ঘোরেই ডুবে আছিস। মেঘ কিছুটা লজ্জা পেল, তারপর সশব্দে হেসে বলল, জানিস বোন না, আমার হিজাবটা হাবিব ভাই কিনে দিয়েছে। শুধু এইটা না, সর্বমোট 30টা হিজাব কিনে দিয়েছে। শুধু তাই না, দেখ আমার পায়ের নুপুরগুলো, এগুলো আবির ভাইয়া দিয়েছে, তাও আবার নিজের হাতে পরিয়ে দিয়েছেন। দেখ সুন্দর না? হুম হুম। বন্যা কপাল ভাঁজ করে নুপুরগুলো দেখলো, তারপর বলল, হ্যাঁ খুব সুন্দর হয়েছে, কিন্তু কাহিনী কি বলতো? ওই ব্যাটার হঠাৎ তোর প্রতি এত মায়া হচ্ছে, তোকে কিছু বলেছে নাকি? হ্যাঁ বলেছে, আমি কই যাই না যাই তা পর্যবেক্ষণ করতে নুপুর দিয়েছে। বন্যা হাঁ করে তাকিয়ে আছে। ততক্ষণে স্যার পড়াতে চলে এসেছেন। টিউশন কোচিং শেষে মেঘ বাসার উদ্দেশ্যে চলে গেছে। সন্ধ্যার পর আবার জান্নাত আপু আসবে, পড়া রিভিশন দিতে হবে। জান্নাত আপু শুক্রবার শনিবার বাদ দিয়ে বাকি 5 দিন পড়ান। জান্নাত আপু খুব ভালো পড়ান। মেঘ ওনার ভক্ত হয়ে গেছে একেবারে। জান্নাত আপুও মেঘকে খুব আদর করেন। পড়াশোনার পাশাপাশি কিভাবে পড়লে ভালো হবে, রুটিন করা, সবকিছুতেই হেল্প করেন। এজন্য মেঘ ইদানিং পড়াশোনাতেও গুরুত্ব বেশি দিচ্ছে। এভাবে কেটে গেল 10-12 দিন। আবিরের সাথে মেঘের প্রতিদিন সকালে খাবার টেবিলে দেখা হয়। মাঝে মাঝে মেঘ আগে আসে, মাঝে মাঝে আবির আগে চলে আসে, তারপরও দেখা তো হয়। এতেই যেন মেঘের মনে সারাদিন প্রশান্তি কাজ করে। আবির বাড়ি ফিরে 11-12টার দিকে। আবিরের বাইকের শব্দ পেলেই মেঘ ছুটে যায় নিচের রুমের বারান্দায়। হেলমেটটা খুলে যখন বাইক থেকে নামে, মেঘ গভীর মনোযোগ দিয়ে দেখে সেই দৃশ্য আর গুনগুন করে গান গায়। তারপর বাড়িতে ঢোকার আগ পর্যন্ত যতটুকু সম্ভব তাকিয়ে তাকিয়ে আবির ভাইকে দেখে। আবির ভাই বাড়িতে ঢুকে গেলে হাসি মুখে ঘুমিয়ে পড়ে মেঘ। এটাই যেন মেঘের দৈনিক রুটিন। কেন আবির ভাইকে দেখে তার কোনো উত্তর নেই অষ্টাদশীর কাছে। আবির ভাই কি শুধুই তার ক্রাশ, নাকি সে আবির ভাইকে ভালোবাসে, এর উত্তর নিজেও খুঁজে পায় না। তবে আবির ভাইকে অসম্ভব ভালো লাগে। আবির ভাইয়ের শীতল চাউনি বারংবার অষ্টাদশীর হৃদয়টা চূর্ণ বিচূর্ণ করে। আবির ভাই অষ্টাদশীর মন মস্তিষ্ক জুড়ে বিচরণ করছে। 10-12 দিন পর সকালবেলা আবির জুসের গ্লাস হাতে নিয়ে 2 চুমুক খেলো কিনা আলী আহমেদ খান বলে উঠলেন, আবির, তোকে একটু চট্টগ্রাম যেতে হবে। আবির তৎক্ষণাৎ বিষম খেলো। তানভীর তাড়াতাড়ি উঠে ভাইয়ের মাথায় ফু দিচ্ছে। রান্নাঘর থেকে ছুটে এসেছেন মালিহা খান। এদিকে মেঘ অসহায়ভাবে তাকিয়ে আছে আবির ভাইয়ের দিকে। কিছুক্ষণ পর আবির স্বাভাবিক হয়ে বলল, আমি চট্টগ্রাম গিয়ে কি করব? আলী আহমেদ খান স্বাভাবিকভাবেই বললেন, আমাদের কোম্পানির কিছু সমস্যা হচ্ছে, কিছু ডিলার ঝামেলা করতেছে শুনলাম। তোর কাকামণিকে সিলেট যেতে হবে। কোম্পানির সিইও হিসেবে এখন দায়িত্ব তোর ওপরেই পড়ে। তুই কথা বললেই আশা করি সমাধান হবে। ডিলাররা অর্ডার ডেলিভারি করা পর্যন্ত তুই থাকবে ওখানে। যদি সব ঠিকঠাক হয়ে যায় তখন চলে আসিস। আবির এক পলক মেঘের দিকে তাকালো, তারপর দৃষ্টি নামিয়ে প্রশ্ন করলো,
কবে যেতে হবে? আলী আহমেদ খান সহসা বলে উঠলেন। আজ রাতে অথবা আগামীকাল সকালে চলে গেলে ভালো হবে। আবির চুপচাপ মাথা নিচু করে বসে আছে। আলী আহমেদ খান আর মোজাম্মেল খান উঠে গেলেন। তানভীর এবার ভাইকে বলল। ভাইয়া, তোমার কি একা যেতে খারাপ লাগবে? আমি কি যাব তোমার সঙ্গে? আবির অগ্নি দৃষ্টিতে তাকালো তানভীরের দিকে, দাঁতে দাঁত চেপে বিড়বিড় করে কি যেন বলল। ধুর। কেউ কিছু বুঝলো না, কিন্তু তানভীর সশব্দে হেসে উঠল। আবির এবার রাগে ফুঁসতে ফুঁসতে বলল। তানভীর। তানভীর হাসতে হাসতে চেয়ার থেকে উঠে বেসিনের দিকে দৌড় দিল। আবির অগ্নি দৃষ্টিতে তাকিয়ে আছে তানভীরের দিকে, তারপর মাথা নিচু করে প্লেটের খাবারটা কোনো রকমে শেষ করে উঠে চলে গেল। এদিকে মেঘ, মিম আর আদি বসে আছে। আদি আর মিম প্ল্যান করছে আবির ভাইয়াকে বলবে কক্সবাজার গেলে ওদের জন্য খেলনা, সাজুনি, শামুক নিয়ে আসতে। মেঘ নিশ্চুপ বসে আছে। আবির ভাইকে দেখার জন্যেই এখন সে প্রতিদিন ফজরের সময় ঘুম থেকে ওঠে। রাতে ঘুমানোর আগেও আবির ভাইকে দেখে ঘুমায়। আবির ভাই চট্টগ্রাম চলে গেলেও থাকবে কিভাবে? মিম হঠাৎ ডেকে উঠল। আপু, ভাইয়াকে তুমি কি আনতে বলবা? মিমের ডাকে ধ্যান ভাঙল মেঘের। একটু হাসার চেষ্টা করলো, তারপর কোমল কণ্ঠে বলল, আমার কিছু লাগবে না। সারা দিন কেটে গেল। মেঘ নিজের মতো কোচিং টিউশন শেষ করে আসছে। মিম, আদি স্কুল থেকে ফিরেছে। আবির 8টায় বাসায় ফিরেছে। ততক্ষণে জান্নাত আপু পড়িয়ে চলে গেছেন। মেঘ বই খাতা নিয়ে নিজের রুমে চলে গেছে। রাত 10টার দিকে চট্টগ্রামের উদ্দেশ্যে বেরিয়ে যাবে আবির। রুমে গিয়ে শাওয়ার শেষ করে একেবারে রেডি হয়ে রুম থেকে বের হলো আবির। মেঘের রুমের দরজার সামনে এসে থামলো। দরজা ধাক্কা দিল আস্তে করে। মেঘ বিছানার উপর হয়ে শুয়ে আছে, পাশে বই খাতা পড়ে আছে। ফ্যানের বাতাসে পৃষ্ঠাগুলো উড়ছে। জান্নাত আপু যাওয়ার পরই রুমে এসে শুয়েছিল। আবির আস্তে করে ডাকলো। মেঘ। কোনো সাড়া নেই, তাই রুমের ভেতরে ঢুকলো আবির। শান্ত পায়ে এগিয়ে গেল মেঘের কাছে। মেঘের মুখের এক পাশ বিছানায় লেপ্টে আছে। ফ্যানের বাতাসে চুলগুলো এলোমেলো হয়ে উঠছে। ছোট চুলগুলো বারবার মুখে ঝাপটে পড়ছে। লাইটের আলোয় অপর গালটা চিকচিক করছে। আবির বিছানার এক পাশে বসলো। কিছুক্ষণ সূক্ষ্ম দৃষ্টিতে পরখ করলো অষ্টাদশীকে। তারপর গালে হাত রেখে মুখ থেকে ছোট চুলগুলোকে সরিয়ে দিল। 2-1 বার মাথায় হাত বুলিয়ে দিয়ে চুপচাপ রুম থেকে বেরিয়ে ব্যাগ নিয়ে নিচে চলে আসলো। মিম আর আদি খুব করে বলল, মাইয়া, কক্সবাজার যেও প্লিজ, চাটনি নিয়ে এসো, খেলনা, শামুক, আরো অনেক কিছু আবদার করলো ভাইয়ের কাছে। উত্তরে আবির শুধু বলল, সময় পেলে যাব। খেয়ে 10টা নাগাদ বেরিয়ে গেছে আবির। ইকবাল খান আগামীকাল সকাল 8টায় সিলেট যাবেন। আবিরের বাবার কোম্পানি ঢাকার বাহিরে 3টে শাখা আছে, চট্টগ্রাম, সিলেট এবং রাজশাহী। ইকবাল খানকে বেশিরভাগ সময় বিভিন্ন জায়গাতে দৌড়াদৌড়ি করতে হয়, কখনো চট্টগ্রাম, কখনো রাজশাহী, কখনো সিলেট। বাকি সময় বাড়িতে থাকলে হেড অফিসে থাকেন। একই সাথে 2 শাখাতে যেতে হলে কখনো কখনো মোজাম্মেল খানকেও যেতে হয়। তবে আলী আহমেদ খান এখন আর ঢাকার বাহিরে যান না। আবির আশাতে উনি চাইছেন আবির সব দায়িত্ব বুঝে নিক। রাত 11টায় মিম এসে ডাকছে, আপু ওঠো, খাবে না? মেঘ ঘুম ঘুম চোখে তাকায় মিমের দিকে। মিম আবার বলে, 11টা বাজে, তুমি কখন খাবে? আম্মু, বড় আম্মু সবাই বসে আছে তোমার জন্য, আমিও খাইনি, আসো। 11টা শুনেই মেঘের ঘুম উধাও হয়ে গেছে। সহসা মনটা খারাপ হলো। চিন্তিত স্বরে বলল, আবির ভাই কি চলে গেছে? মিম হাসি মুখে বলছে, হ্যাঁ, ভাইয়া তো 10টার আগেই চলে গেছে। আমি আর আদি বলে দিচ্ছি আমাদের জন্য খেলনা, গিফট, চাটনি নিয়ে আসতে। তোমার জন্যও আনতে বলেছি। ভাইয়া বলেছে সময় পেলে যাবে কক্সবাজার। মেঘের মনটা চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে। মনে মনে ভাবছে, কেন যে শুইতে গেলাম? না ঘুমালে তো আবির ভাইকে দেখতে পারতাম। আমি ঘুমিয়েছিলাম তাতে কি? আবির ভাই কি আমায় বলে যেতে পারতো না? মিম আমার ডাকলো, আপু আসো, খেতে যাই। মেঘ কঠিন স্বরে বলল, আমার খিদে নেই, খাবো না, তুই খেয়ে নে। ওদের বল খেয়ে নিতে, আমি ঘুমাবো। আর লাইটটা অফ করে দিয়ে যা। মিম মন খারাপ করে চুপচাপ লাইট অফ করে চলে গেল। এদিকে মেঘ ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। কিছুক্ষণ পর নিজে নিজেই ভাবছে, আবির ভাই তো আমায় নিয়ে ভাবেনি না।
ভাবলে তো আমাকে ডেকে বলেই যেতেন, তাহলে আমি কেন ওনার জন্য কান্না করছি? আর কাঁদবো না আমি। কিছুক্ষণ পর থামলো। খুব খিদে পাচ্ছে কিন্তু সে খাবে না, বড্ড অভিমান জমেছে বুকে। এভাবেই ঘুমিয়ে পড়লো আবার। ভোরবেলাও উঠল না মেঘ। 8টার উপরে বাজে, খাবার টেবিলেও আসেনি। বাধ্য হয়ে মোজাম্মেল খান নিজে গেলেন মেয়েকে ডাকতে। মেঘ তখনও ঘুমে। আব্বুর ডাকে ঘুম ভাঙলো মেঘের। 10 মিনিটের মধ্যে ফ্রেশ হয়ে নিচে আসলো। খাবার টেবিলে আবির ভাই নেই দেখে মনটা খারাপ হলো। কাকামণিও সকাল সকাল সিলেটের উদ্দেশ্যে রওনা দিয়েছেন। চুপচাপ খেতে বসলো মেঘ, কিন্তু গলা দিয়ে খাবার নামছে না। কোনো রকমে অল্প কিছু খেয়ে উঠে পড়লো। রুমে গিয়ে পড়ার চেষ্টা করলো, কিন্তু পড়া মাথায় ঢুকছে না। মাথায় শুধু আবির ভাই ঘুরছে। আবির ভাই কেন বলে গেল না? এখন আবির ভাই কোথায় আছেন, খেয়েছেন কিনা, এসব চিন্তায় ব্যস্ত হলো। একটু পরপর ডাটা অন করে ফেসবুকে ঢুকছে, কিন্তু আবির ভাই নেটে নাই, কোনো আপডেটও নেই। 10 মিনিট পর পর মেঘ ফেসবুক চেক করছে, কিন্তু তাতে কোনো লাভ হচ্ছে না। সারাদিন গেল, এই পড়তে বসছে, এই আবার ফোন চেক করছে। বিকেল নাগাদ কোনো খবর না পাওয়াতে মন খারাপ করে ঘুমিয়ে পড়ল। আবির চট্টগ্রাম এসে অফিসের কাজে ব্যস্ত হয়ে পড়ছে। বাসা থেকে আবিরের আম্মু কল দিয়ে খোঁজ নিয়েছে ছেলের। এছাড়া মোজাম্মেল খানও কাজের জন্য কয়েকবার কল দিয়েছে আবিরকে। দেখতে দেখতে 3 দিন হয়ে গেল আবিরের চট্টগ্রাম আসা। সাথে অফিসের ঝামেলায় সারাদিন এক মুহূর্ত রেস্ট নিতে পারে না। অফিসের কাজের ফাঁকে 2-1বার বাসায় কল করে। আম্মু, মামনি, তানভীরের সাথে কথা হয়। মিম আর আদির এক কথা, ভাইয়া কক্সবাজার যেও প্লিজ, আমাদের জিনিসপত্র নিয়ে এসো। কিন্তু মেঘ যেন নিখোঁজ। আবির বিদেশে থাকাকালীন তানভীর বাসায় না থাকলে যেই মেয়ে একাই সারা বাড়ি মাতিয়ে রাখতো, এখন আবির চট্টগ্রাম, তানভীর সকালে বের হয়ে পার্টি অফিসে আর ফিরে 10টার দিকে। বাবা চাচাও সারাদিন অফিসে থাকে, তারপরও মেঘকে সারাদিনে খুঁজে পাওয়া যায় না। সকালে অল্প খেয়ে যে রুমে ঢুকে কোচিং থাকলে বের হয়, না হয় 3-4টায় ক্ষুধা লাগলে চুপচাপ এসে খাবার খায়, মাকেও ডাকে না। জান্নাত আপু এসে পড়িয়ে গেল। মেঘ অল্প খেয়ে আবার রুমে চলে যায়। মনমরা হয়ে থাকে সব সময়। আবিরের অফিসের ঝামেলা মোটামুটি মিটেছে। ডিলার প্রোডাক্ট ডেলিভারি দেওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। 2 দিন ফ্রি থাকাতে মিমার আদির কথা মনে করে কক্সবাজার গেল। এর আগে কখনো কক্সবাজার যায়নি আবির, এটাই জীবনের প্রথমবার। 5 স্টার হোটেলে রুম নিয়েছে। ফ্রেশ হয়ে বের হতে হতে বিকেল হয়ে গেছে। সমুদ্র সৈকতে দাঁড়িয়ে আছে আবির। প্রাকৃতিক সৌন্দর্যের স্পষ্ট রূপ দিয়ে সজ্জিত বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজার। কক্সবাজারের সূর্যাস্তের ছবি প্রায় সবাই স্মৃতি হিসেবে রেখেছেন নিজেদের মোবাইল ফোন বা প্রতিটি বাড়ির দেওয়ালে। আবির সমুদ্রের ঢেউয়ের সঙ্গে গধূলি বেলার সূর্যাস্ত দেখে বিমোহিত। অসংখ্য প্রাপ্তি, ক্লান্তি, হতাশা বিকীর্ণ হয়ে আছে আবিরের মনে। সমুদ্রের পানিতে অস্তমিত সূর্যের অপরূপ দৃশ্য উপভোগ করেছে। কিছুক্ষণ পর আবিরের ফোনে কল আসে। পকেট থেকে ফোন বের করে দেখে তানভীরের কল। রিসিভ করে। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। কোথায় আছো? কক্সবাজার আসছি আজ। কেন? একটু দরকার ছিল। বল। এমপির মেয়ে নাকি তোমাকে রিকোয়েস্ট দিয়েছিল, তুমি নাকি তাকে ব্লক করে দিয়েছো। আজ এমপির বাসায় গিয়েছিলাম, মেয়ে তো তোমার কথা জিজ্ঞেস করেছে আমায়। তুই কি বলছিস? প্রথমে তো এমনিতে বোঝানোর চেষ্টা করেছি, কিন্তু মানতেছে না, তাই বাধ্য হয়ে বলেছি তুমি আরেকজনকে পছন্দ করো, তার সাথে তোমার বিয়ে ঠিক। আচ্ছা ঠিক আছে, কিন্তু একটা সমস্যা আছে ভাইয়া। আবার কি সমস্যা? এমপির মেয়ে যদি এমপিকে বলে আর উনি যদি আমাকে জিজ্ঞেস করে, তখন আমি কি বলবো? যদি মেয়ের কথা জিজ্ঞেস করে তখন আমি কি বলবো? প্রথমত, এমপি কোনো সময় এসব বিষয় নিয়ে মাথা ঘামাবে না। আর যদি শুনে ছেলে অন্য কাউকে পছন্দ করে, তাহলে আরো কিছু বলবে না। তারপরে যদি জিজ্ঞেস করে ফেলে তখন কি বলবো? বলবো তোর বোনের সাথে বিয়ে ঠিক। তারপর? তারপর আবার কি, বাকিটা আমি সামনে নেব। যদি ফোর্স করে? আবির একটু গম্ভীর কণ্ঠে বলল। বেকুবের মতো কথা বলিস না তানভীর। এমপির মেয়ে হোক আর মন্ত্রীর মেয়ে, তার জন্য কি তুই নিজের ভালোবাসা কোরবানি করবি নাকি? আজব। তানভীর আর কথা বাড়ালো না। আচ্ছা ভাইয়া, এখন রাখি তাহলে। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। কল কেটে আবির ডাটা অন করে ফেসবুকে ঢুকলো। কেন জানি মনে হলো ব্লক লিস্ট চেক করবে। ব্লক লিস্টে ঢুকতেই চোখে পড়লো প্রথম আইডিটাই ওই মেয়ের। 2 সেকেন্ড ভাবলো, সে তো শুধু কমেন্ট ডিলিট করেছিল, ব্লক তো করেনি। এটা যে মেঘের কাজ তা বুঝতে বেশিক্ষণ সময় লাগলো না।
কিন্তু মেঘ ফোন পেল কোথায়? আরো কিছুক্ষণ ভাবার পর মনে হলো টেবিলের ওপর ফোন রেখে যাওয়ার ঘটনা। তার মানে সেই দিনই ব্লক করেছে। অজান্তেই ঠোঁটের কোণে এক চিলতে মুচকি হাসির ঝলক দেখা গেল। আস্তে আস্তে বলল, এই সামান্য বিষয়ে জ্বলে উঠলে সইবি কিভাবে? এত ঝড়ঝঞ্টা, এত তাড়াতাড়ি তো তোকে আমার করে নেব না। আমার খুব বেশি কষ্টও দেব না তোকে। অন্ধকার নেমেছে বিচে। একটু হাঁটাহাঁটি করলো আবির। ভাই বোনের জন্য কিছু কেনাকাটাও করলো। তারপর হোটেলে চলে এলো। কেটে গেল আরো 2 দিন। আবির বাড়ি নেই 6 দিন যাবৎ। অষ্টাদশীর মনে বিষণ্ণতা ছেয়ে গেছে। খায় না ঠিক মতো, পড়াশোনা করে না, মোবাইলও চাপে না, কথাও বলে না কারোর সাথে। শুধু টিউশন আর কোচিং যায় আসে, এতটুকুই। আজ সকাল থেকে মনটা মাত্রাতিরিক্ত খারাপ। তানভীর ডেকে এনে খাবার টেবিলে বসিয়েছে। তানভীর আজকাল পার্টি অফিসের দৌড়াদৌড়িতে মেঘকে কিছুই বলে না। মেঘকে এখন আর আগের মতো বকেও না। মেঘ যেমন পাল্টে গেছে তেমনি তানভীরও পাল্টে গেছে। মেঘ খাবার টেবিলে বসে কোনো কথা না বলেই অল্প খাবার খেলো। তানভীর মোজাম্মেল খানকে প্রশ্ন করলো। আব্বু, ভাইয়া কবে ফিরবে? মোজাম্মেল খান যথারীতি জবাব দিলেন, কাজ শেষ হলে ফিরবে, কাজ এখনো শেষ হয়নি। মেঘের হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে। কয়েকটা দিনেই আবির ভাইয়ের শূন্যতা খুব করে ভোগাচ্ছে অষ্টাদশীকে। টিউশন শেষ করে কোচিংয়ে গেল 2 বান্ধবী একসাথে। বন্যা বারবার জিজ্ঞেস করছে, কি হয়েছে তোর? মেঘ শুধু মাথা নাড়ছে, একটা কথাও বলছে না। একটা ক্লাস শেষ হয়েছে। স্যার বেরিয়ে যাওয়া মাত্রই ওষ্ঠ উল্টে কান্না শুরু করলো মেঘ। প্রথম দিকে ফুপিয়ে ফুপিয়ে কাঁদলেও নিজেকে বেশিক্ষণ কন্ট্রোল করতে পারলো না। কান্নার মাত্রা বেড়ে গেছে, শ্বাস নিতে পারছে না। মেঘের এই অবস্থা দেখে আটকে ওঠে বন্যা। মেঘকে নিয়ে ওয়েটিং রুমে চলে যায়। ওখানে যাওয়াতে বাঁধ ভাঙা কান্না শুরু হয় মেঘের। বন্যা কোনোভাবেই শান্ত করতে পারছে না। 10-15 মিনিট স্থির হয় এই কান্না। তারপর কিছুটা থেমেছে। এখন জোরে জোরে শ্বাস ছাড়ছে। একটু কাঁদলেই মেঘের শ্বাসকষ্ট শুরু হয়। বন্যা মাথায় হাত বুলাতে বুলাতে শান্ত কণ্ঠে বলল, কি হয়েছে তোর? এইভাবে কান্না করছিস কেন? মেঘ ফুপিয়ে ফুপিয়ে উত্তর দিল। আমার খুব কান্না পাচ্ছে। বন্যা ভ্রুকুচকে বলল, কান্না পাচ্ছে তা তো দেখতেই পাচ্ছি, কিন্তু কেন কান্না পাচ্ছে সেটা তো বল। মেঘের গম্ভীর জবাব। জানি না। বন্যা নিজেকে কন্ট্রোল করে আবার প্রশ্ন করলো, রেজাল্ট নিয়ে চিন্তা করছিস, নাকি চান্স পাওয়া নিয়ে, নাকি বাসায় কেউ বকেছে তোকে? আবারও কাঁদছে মেঘ। কাঁদতে কাঁদতেই বলল, আমি আবির ভাইকে খুব মিস করছি বন্যা। উনি ফেসবুকেও আসেন না। আমি ওনাকে না দেখে, ওনার কথা না শুনে আর থাকতে পারছি না। বন্যা এবার অবুঝ বাচ্চার মতো হাসলো। তারপর বলল, মিস করছিস তো কল দে। মেঘ কাঁদতে কাঁদতেই বলল। উনি কি আমার সাথে কথা বলবেন? বন্যা এবার সশব্দে হাসলো। উনি কথা বলবেন কিনা বলবেন না এসব যদি তুই ভাবিস, তাহলে উনি কি ভাববেন? মেঘ এবার মুখ তুলে তাকালো বন্যার দিকে। বন্যা এবার হাসতে হাসতে বলল, বেবি, তুমি তো আবির ভাইয়ের প্রেমে হাবুডুবু খাচ্ছ। সাবধান বান্ধবী, ডুবে যেও না, সামনে কিন্তু ভর্তি পরীক্ষা। মেঘ ভেংচি কেটে বলল, আমি আবির ভাইকে ভালোবাসি। এটুকু বলেই থেমে গেল। নাটা বলার খুব চেষ্টা করলো, কিন্তু বলতে পারল না। বন্যা মেঘকে ঠান্ডা মাথায় বেশ কিছুক্ষণ বোঝালো। মেঘ শান্ত হয়ে বসে আছে। বন্যা বলল, তুই তাহলে বাসায় চলে যা, ক্লাস করতে হবে না। ফোন দে, আমি ড্রাইভার আঙ্কেলকে কল দিচ্ছি। তারপর মেঘকে গাড়িতে গিয়ে বন্যা এসে ক্লাসটা শেষ করলো। মেঘ বাসায় এসে ফ্রেশ হয়েই ছুটে গেল মায়ের রুমে। হালিমা খান ঘুমাচ্ছিলেন। মেঘ মায়ের হাতের ওপর মাথা রেখে মাকে জড়িয়ে ধরে শুয়ে পড়েছে। হালিমা খান ঘুমের মধ্যেই একবার চোখ খুলে দেখলেন। মেঘকে দেখে মেঘের পিঠ বরাবর জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়লেন পুনরায়। অনেকক্ষণ কান্না করায় মেঘও ক্লান্ত ছিল। সেও মাকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়েছিল। বেশ কিছুক্ষণ পর মেঘের ঘুম ভাঙে। ততক্ষণে হালিমা খান সজাগ হয়ে গেছেন। শুয়ে শুয়ে মেয়ের মাথায় হাত বুলিয়ে দিচ্ছেন। মেঘ সচরাচর মায়ের কাছে শুতে আসে না। যখন খুব বেশি মন খারাপ থাকে তখনই আসে। মেঘের ঘুম ভাঙতেই হালিমা খান বললেন, তোর কি শরীর খারাপ মা? মেঘ মাথা নেড়ে না করলো। হালিমা খান পুনরায় বললেন, রেজাল্ট নিয়ে চিন্তা করছিস? মেঘ আবারও মাথা নেড়ে না করলো। মেঘ এবার মাকে শক্ত করে জড়িয়ে ধরে বলল,
আম্মু, আবির ভাই কবে আসবে? মেয়ের প্রশ্নে হালিমা খান মুচকি হাসলেন আর বললেন। কেন, ভাইয়ের জন্য পেট পুড়ছে? মেঘ মনে মনে বলল, পেটের সাথে মনটাও পুড়ছে আম্মু। মেঘকে নীরব দেখে হালিমা খান বললেন। দুপুরে তো কথা হলো, বললো আরো 2-4 দিন লাগতে পারে। কথা হয়েছে শুনে সহসা মেঘের মনটা খারাপ হলো। নিজেকে সামলে বলল। আম্মু, আবির ভাইকে কল দাও না প্লিজ। হালিমা খান, বিকেলেই তো কথা হলো, এখন আবার কল দিয়ে কি করব? ছেলেটা মনে হয় ব্যস্ত। আম্মু প্লিজ দাও না। হালিমা খান নিজের ফোন হাতে নিয়ে কল দিল আবিরকে। লাউড স্পিকারে দিয়েছেন। কয়েকবার রিং হতেই রিসিভ হলো। আসসালামু আলাইকুম মামুনি। আবির ভাইয়ের কণ্ঠ শুনে মেঘের বক্ষ স্পন্দন চোরালো হলো। ওয়ালাইকুম আসসালাম। ব্যস্ত আছিস বাবা? হ্যাঁ, কিছুটা। কেন? মেঘ একটু কথা বলবে তোর সাথে। ঠিক আছে, দাও। হালিমা খান মেঘের দিকে ফোন এগিয়ে দিলেন। মেঘ কাঁপা কাঁপা হাতে ফোন নিল। সঙ্গে সঙ্গে লাউড স্পিকার অফ করে দিল মেঘ। মেঘ ধীর কণ্ঠে বলল। হ্যালো। আবির তৎক্ষণাৎ রেগে মেগে বলল। হ্যালো কি রে? প্রথমে কল দিয়ে সালাম দিতে হয়, এটাও জানিস না? আবিরের ধমকে চুপসে গেল মুখটা। আস্তে ধীরে বলল। আসসালামু আলাইকুম। আবির গম্ভীর কণ্ঠেই উত্তর দিল। ওয়ালাইকুম আসসালাম। মেঘ এবার কাঁপা কাঁপা গলায় বলল। কেমন আছেন আবির ভাই? আবির কিছুটা স্বাভাবিক হয়ে বলল। আলহামদুলিল্লাহ, ভালো। তুই কেমন আছিস? মেঘ দীর্ঘশ্বাস ফেলে উত্তর দিল। আলহামদুলিল্লাহ। দুজনেই কয়েক সেকেন্ড নীরবতা পালন করলো। আবির নীরবতা ভেঙে রাশভারী কণ্ঠে শুধালো। তোর ফোন দিয়ে কল দিতে পারিস না? মামুনির ফোন থেকে কল দিতে হলো কেন? মুখের উপর মেঘ বলে ফেলল। আপনার নাম্বার নেই আমার কাছে। আবির একটা দীর্ঘশ্বাস ফেলল, গম্ভীর কণ্ঠে জবাব দিল। রাখছি, ব্যস্ত আছি আমি। এই বলে কল কেটে দিল। মেঘ আহম্মকের মতো ফোনের দিকে তাকিয়ে রইল। বুঝে উঠতে পারল না ব্যাপারটা। আবির ভাইয়ের নাম্বার নেই এই কথা শুনে রেখে দিল নাকি সত্যিই ব্যস্ত, এটা ভেবে পাচ্ছে না অষ্টাদশী। ফোনের স্ক্রিনে ভেসে আছে আবির নামে সেভ করা নাম্বারটা। মেঘ মনে মনে নাম্বারটা মুখস্থ করতে ব্যস্ত হলো। তারপর মাকে ফোন দিয়ে নিজের রুমের দিকে দৌড় দিল। নিজের ফোনে আবির ভাইয়ের নাম্বারটা লিখে নামের অপশানে লিখলো আমার আবির, সাথে লাভ ইমোজি কিছুটা দূরে লিখলো ভাই। সেভ করলো নাম্বারটা। আবির ভাইয়ের সাথে কথা বলেছে এই খুশিতে মেঘ সারা বাড়ি ছুটছে। কে বলবে এই মেয়েটা 1 সপ্তাহ রুম থেকে বের হয়নি, কারোর সাথে কথা পর্যন্ত বলেনি। আজ সে মিম আর আদিকে নিয়ে দুষ্টুমি খুনসুটিতে মগ্ন। মিম আর আদিও যেন আপুকে এভাবে পেয়ে বড্ড খুশি। হঠাৎ জান্নাত আপু বাড়িতে ঢুকলো। মেঘকে এত হাসি খুশি দেখে জান্নাত আপুও খুশি হলো। এই 1 সপ্তাহে জান্নাত আপু যতদিন এসেছে প্রতিদিনই মেঘ মনমরা হয়ে বসে থাকে। পড়া ধরলে পারলে বলে, না পারলে চুপ থাকে। আপু বোঝালেও সারা নেই, বুঝছে কিনা তাও বলে না। জান্নাত আপু কম করে হলেও 20 বার জিজ্ঞেস করে, মেঘ তোমার কি হয়েছে বলো? মেঘ কিছুই বলে না। এতে জান্নাত আপু চিন্তিত ছিল। উনি নিজে থেকেই অনেক বুঝিয়েছেন রেজাল্ট নিয়ে যেন চিন্তা না করে, অ্যাডমিশন টেস্ট নিয়ে যেন না ভাবে, কিন্তু মেঘ এসবে কোনো সাড়া দেয়নি। তাই আজ মেঘকে খুশি দেখে জান্নাত আপুর মুখে সহসা হাসি ফুটে উঠেছে। জান্নাত আপু ডাকলে, মেঘ। সোফায় বসা মেঘ পেছন ফিরে তাকিয়ে জান্নাত আপুকে দেখে ছুটে আসে। আপু কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো, তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো। আপু তুমি একটু বসো, আমি রুম থেকে বই খাতা নিয়ে আসছি। বলেই সিঁড়ি দিয়ে ছুটছে রুমের দিকে। জান্নাত হাস্য উজ্জ্বল মুখে তাকিয়ে আছে মেঘের দিকে। সত্যি বলতে ছটফটে স্বভাবের মেয়েরা হঠাৎ শান্ত হয়ে গেলে সবার নজরে পড়ে যায়। মেঘের ক্ষেত্রেও তেমনটাই হয়েছে। জান্নাত আপুর পড়ায় মেঘের সম্পূর্ণ মনোযোগ আছে আজ। পড়ানোর আগেই সব বুঝে ফেলছে। জান্নাত আপু পড়িয়ে যাওয়ার পর আরও 1-2 ঘন্টা মিম আর আদির সাথে আড্ডা দিয়েছে মেঘ। নিজেও পড়ছে না, ওদের কেউ পড়তে দিচ্ছে না। এতে অবশ্য মা কাকিয়া কিছুই বলছে না। মেয়েটা যে হাসি খুশি আছে এতেই সবার ভালো লাগছে। মোজাম্মেল খান এবং আলী আহমেদ খান বাসায় ফিরেছেন কিছুক্ষণ আগে। ফ্রেশ হয়ে খেতে বসেছেন। মেঘও আজ সবার সাথে খেতে বসেছে। আবির ভাইয়ের চেয়ারের দিকে তাকিয়ে মুচকি হাসলো। মনে মনে বলল, মিস ইউ আবির ভাই। আলী আহমেদ খান মেঘকে জিজ্ঞেস করলেন,
মেয়েটা ভালো পড়াচ্ছে তো আম্মু? আপু অনেক ভালো পড়ায় বড় আব্বু। কোনো সমস্যা হলে জানাইও। স্বাভাবিকভাবেই কথাটা বললেন আলী আহমেদ খান। মেঘও শান্ত স্বরে বলল। ঠিক আছে বড় আব্বু। মেঘ রুমে এসে শুয়ে পড়েছে। আজ পড়তে একটু ইচ্ছে করছে না। আবির ভাইয়ের সাথে কথা বলার খুশি, সাথে এটাও অনুভব করছে সে আবির ভাইকে ভালোবেসে ফেলেছে। এসব ভেবেই মেঘের ওষ্ঠ ছড়িয়ে আসে। সহসা ডাটা অন করে আবির ভাইয়ের আইডিতে ঢোকে। সেদিন রাগ করে ছবি ডিলিট করার পর আজ ছবিগুলো ডাউনলোড করেনি। আজ আবার ইচ্ছে হলো ছবিগুলো সেভ করার। এখন আর রাগ অভিমানে আবির ভাইয়ের ছবি ডিলিট করবে না, এই প্রতিজ্ঞা করলো। আবির ভাইয়ের আইডিতে ঢুকতেই একটা পোস্ট চোখে পড়ে। আমার স্বপ্নগুলো হাতছানি দেয় সন্ধ্যা তারার মাঝে। সাথে কক্সবাজার সমুদ্র সৈকতে তোলা একটা ছবি। 2 ঘন্টা আগেই পোস্ট করেছেন মেঘ। সঙ্গে সঙ্গে ছবিতে কেয়ার রিয়াক্ট দিল, একটা লাভ ইমোজিও কমেন্ট করলো। আবির ভাইয়ের ছবি দেখে মেঘেরও কক্সবাজার যেতে খুব ইচ্ছে করছে, কিন্তু চাইলেই তো সব ইচ্ছে পূরণ হয় না। এক দৃষ্টিতে ছবিটা কিছুক্ষণ দেখলো, তারপর আস্তে আস্তে সব ছবি সেভ করতে লাগলো। গ্যালারিতে একটা একটা অ্যালবাম খুললো, নাম দিল পাউকি ট্রাম্পেল। এখানে আবির ভাইয়ের সব ছবি একসাথে রাখলো। আবির ভাইকে দেখতে দেখতে কখন ঘুমিয়েছে কে জানে। কেটে গেল আরো 2-3 দিন। মেঘ নিজে রুটিন মতো খায়, গোসল করে, ঘুমায়, পড়াশোনা করে। মাঝখানে 5-7 দিন একদমই পড়াশোনা করেনি। এই গ্যাপটাও এখন ফিল আপ করছে। ক্লান্ত লাগলে আবির ভাইয়ের ছবি দেখে। আজ কোচিং টিউশন কিচ্ছু নেই, তাই দুপুরে খেয়ে ঘুমিয়েছে মেঘ। বিকেলে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিচে আসে কফি খাওয়ার। নিচে আসতেই চোখে পড়ে মিম আর আদি অনেক গিফট ছড়িয়ে দেখছে। মেঘকে দেখেই আদি ছুটে যায় মেঘের কাছে। আপু দেখো, ভাই কত গিফট নিয়ে আসছে আমাদের জন্য। অনেকগুলো শামুক এনেছে, সবার নাম লেখা। আসো আসো। এর মধ্যে মিম 2টো শামুক নিয়ে এসেছে। দেখো আপু, তোমার নামের একটা, আমার নামের একটা। মেঘ এক পলক তাকালো শামুকের দিকে। শামুকগুলোর ওপর সুন্দর করে ভেসে আছে নামটা। মেঘ উত্তেজিত কণ্ঠে জিজ্ঞেস করলো, আবির ভাই কখন এসেছে? কিছুক্ষণ আগেই এসেছে। মেঘ আর কিছু না বলে সিঁড়ি দিয়ে ব্যস্ত পায়ে উঠতে লাগলো। মিম পেছন থেকে ডাকলো, আপু কোথায় যাচ্ছো? আরো গিফট এনেছে ভাইয়া, আসো দেখে যাও। একটু পরে আসছি। হুটোপুটি করে উঠে অন্তহীন ছুটে আবির ভাইয়ের রুমের দিকে। ঠিক দরজার সামনে এসে থামে। উত্তেজিত হাতের ধাক্কায় চাপানো দরজা সহসা খুলে গেল। আবির শাওয়ার শেষ করে কোমরে টাওয়াল জড়িয়ে উন্মুক্ত শরীরে ওয়াশরুম থেকে বের হয়েছে মাত্র। সারা শরীরে বিন্দু বিন্দু পানিতে চিকচিক করছে। প্রশস্ত বুকের লোমগুলোতেও পানি জমে আছে। চুল থেকে টুপটুপ করে পানি পড়ছে। মেঘের দিকে নির্বাক চোখে তাকিয়ে আছে আবির। মেয়েটার এলোমেলো চুলগুলো উঠছে এদিক সেদিক। এই কয়েকদিনেই অষ্টাদশীর মুখটা মলিন হয়ে গেছে। পায়ের রঙও কিছুটা চেপে আছে। গভীর দৃষ্টিতে তা পরখ করতে ব্যস্ত আবির। এদিকে আবির ভাইয়ের আবেশিত নেশা ভরা চোখের চাউনিতে অষ্টাদশীর কোমল মনে অশান্ত অস্থির ঢেউ আছড়ে পড়ে। মনে হচ্ছে সিঁদুর, আইলা, জলোচ্ছ্বাস সবকিছু একসাথে হানা দিয়েছে। এতদিন পর প্রিয় মানুষটাকে দেখছে, তাও আবার এই অবস্থায়। আবির ভাইকে এই অবস্থায় দেখে মেঘের অন্তঃস্থলে শিহরণ জাগায়। মেঘের মনে অকস্মাৎ গান বেজে উঠল। দৃষ্টিতে যেন রাসপতিন, খুন হয়ে যায় আমি প্রতিদিন। নামধাম জানি, সাথে তার সব কিছু, তবুও নিলাম আমি তার পিছু। টেনে হিঁচড়ে অনেক কষ্টে দৃষ্টি নামালো মেঘ। বক্ষ স্পন্দন জোরালো হলো। অষ্টাদশীর ভেতরটা ভরে এলো। এ যেন প্রশান্তির হাওয়া। আবির তখনও দুর্বোধ্য দৃষ্টিতে তাকিয়ে আছে অষ্টাদশীর পানে। মেঘ গলা খাকারি দিয়ে দীর্ঘশ্বাস ফেলে মাথা নিচু করে কাঁপা কাঁপা কণ্ঠে বলল, সরি। আবিরের এবার হুঁশ ফেরে। অবাক চোখে তাকিয়ে কপাল কুঁচকে বলল, সরি কেন? মেঘ কণ্ঠ খাদে নামিয়ে জবাব দিল, অসময় চলে আসছি তাই। এটুকু বলেই চলে যেতে নেয় মেঘ। আবির হঠাৎই গম্ভীর গলায় বলে উঠল, দাঁড়া, কি বলতে এসেছিলি বল। মেঘ তৎক্ষণাৎ শীতল কণ্ঠে বলল, ভুলে গেছি। আবির কয়েক সেকেন্ড থাকলো। ঠোঁটের কোনায় দুষ্টু হাসি। নিরুদ্বেগ কণ্ঠে বলল, মনে করে বল, তারপর যাবে।
আবির ভাইয়ের কথা শুনে মেঘের হাত পা কাঁপাকাঁপি শুরু হয়ে গেছে। আবির ভাই থাপ্পড় দিবে না তো? মেঘ নরম স্বরে আস্তে ধীরে আবারও বলল। সরি আবির ভাই, এইভাবে আর রুমে ঢুকবো না, সরি। আবির কণ্ঠ দ্বিগুণ ভারী করে বিরক্তি নিয়ে বলল। এত নাকামি করছিস কেন মেঘ? তোকে চাচ্ছিস এখন আমি চিৎকার দিয়ে বাড়ির সব মানুষ জড়ো করে বলি, ও মা গো, ও বাবা গো, মেঘ আমার সর্বনাশ করে ফেলেছে, আমার খালি গিয়ে দেখে ফেলেছে, এখন আমার কি হবে? আবির ভাইয়ের মুখে এমন কথা শুনে মেঘ হাঁ করে তাকালো আবির ভাইয়ের দিকে। আবির ভাইয়ের খালি গা দেখে মনের ভেতর পুনরায় উথাল পাথাল শুরু হয়ে যাচ্ছে।